হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে তোমাদের যে বিষয়টি রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারটি রয়েছে, সেই আন্তর্জাতিক সম্পর্ক থেকে আজকে কিন্তু আমাদের ডে 3 ক্লাস চলছে। ক্লিয়ার? ডে 3 ক্লাস চলছে। এবার এই ডে 2 এর ক্লাস চলছে আজকে। তো এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে, আজকে ঠান্ডা যুদ্ধের সূচনা এবং প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়টা আজকে পড়াবো। হ্যাঁ, তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। মাসিক বেতন 20 টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে কোর্স করতে পারো। মাসিক বেতন 20 টাকা, ঠিক আছে? আমরা পুরো সেমিস্টারে 20 টাকা করে বেতন নেই, মানে পুরো থার্ড এবং ফোর্থ সেমিস্টার 299 টাকায় পুরো সেমিস্টারে পার সাবজেক্ট পড়তে পারবা। ঠিক আছে? 99 টাকা রেজিস্ট্রেশন ফিস আর 200 টাকা হচ্ছে দুটো সেমিস্টারের ফিস। ওকে, তো ঠান্ডা যুদ্ধ বেশ কয়েকটি পর্যায়ে হয়েছিল। আজকে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে। ক্লিয়ার? দেখো, প্রথমত আমরা জেনে নেব সূত্রপাতটা কি করে হলো। হ্যাঁ, কি বলছে? সূত্রপাত হয়েছিল পটসডাম সম্মেলনের মধ্যে দিয়ে 1945। ঠিক আছে? তো 1945 সালে পটসডাম সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের আনুষ্ঠানিক সূত্রপাত হিসেবে কিন্তু ধরা হচ্ছে। তো বলছে এই সম্মেলনে বিজিত অক্ষশক্তির দেশগুলোর কিন্তু শান্তি চুক্তির খসড়া নিয়ে মিত্র শক্তিদের মধ্যে তীব্র একটা মতপার্থক্য তৈরি হয়েছিল। এবং এটা যদি সময়কাল বলি আমরা, জুলাই 17 থেকে আগস্ট 2, 1945 সালে কিন্তু হয়েছিল। এবং কোথায় হয়েছিল? পটসডামে হয়েছিল। জার্মানির পটসডাম বলে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এই পটসডাম সম্মেলন হয়েছিল, যেটাকে ঠান্ডা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয়। এর লক্ষ্য কি ছিল? যুদ্ধ পরবর্তী সীমানা নির্ধারণ, অর্থাৎ কার অধীনে কোন এরিয়াটা থাকবে। ঠান্ডা যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, সেটা আমরা জেনেছি, যেটাকে আমরা ইউএসএসআর বা ইউএসএ বলি আমরা, তাই না? তাহলে কি বলছে? যুদ্ধ পরবর্তী সীমানা নির্ধারণ, মানে কার কতটা এরিয়া থাকবে সেই নিয়েই কিন্তু মেইনলি ঝামেলাটা হয়েছিল। ওকে, এবার পটসডাম সম্মেলনের দ্য বিগ থ্রি, মানে বিগ থ্রি বলতে তিনটা প্রধান শক্তি কারা কারা ছিল? জোসেফ স্ট্যালিন ছিল, যিনি সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান। পূর্ব ইউরোপে কমিউনিস্ট প্রভাব বিস্তারের স্থপতি তিনি ছিলেন। দেন হ্যারি ট্রুম্যান মার্কিন প্রেসিডেন্ট ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের, কমিউনিজম প্রতিরোধে কঠোর অবস্থান তিনি গ্রহণ করেছিলেন। এবং ছিলেন উইনস্টন চার্চিল, যিনি গ্রেট ব্রিটেনের সেই সময় মানে মেন নেতৃত্বে ছিলেন। লৌহ পর্দা বা আয়রন কার্টেন বক্তৃতার মাধ্যমে তিনি সতর্ককারী একটা দেশ ছিলেন। হ্যাঁ, এই তিনটা মূল শক্তি ছিল। এবার দ্বন্দ্বের প্রধান কারণগুলো কি কি ছিল? বলছে পুঁজিবাদ বনাম সাম্যবাদ। পুঁজিবাদ বলতে যেটাকে আমরা ইউএসএ কে বুঝাই, আর সাম্যবাদ বলতে এখানে ইউএসএসআর এই দেশটিকে মানে সাম্যবাদী দেশ বলা হয় এবং ইউএসএ কে বলা হয় পুঁজিবাদী দেশ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলির সাথে সোভিয়েত সাম্যবাদী আদর্শের মৌলিক বিরোধই কিন্তু ঠান্ডা যুদ্ধের কিন্তু মূল কারণ হিসেবে পরিচিত লাভ করেছিল। এবার পূর্ব ইউরোপের সমাজতন্ত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু পূর্ব ইউরোপের দেশগুলিতে সোভিয়েত সমর্থনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা দুই মহাশক্তিধর দ্বন্দ্বকে কিন্তু আরো একটা চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। ক্লিয়ার? ওকে, এবার প্রথম পর্যায়টা চলে আসবো আমরা। প্রথম পর্যায়ে কি কি হয়েছিল? প্রথম পর্যায়ে সময়কালটা 1945 থেকে 1949, খুব একটা বেশি সময় নয়, মাত্র 4 বছর। 1945, 46, 47, 48, 49, মানে 5 বছর পুরোপুরি। যদি আমি এই সাল থেকে এই সাল পর্যন্ত 5 বছর, আলটিমেটলি 4 বছর এখানে কিন্তু আমরা দেখতে পাই। ক্লিয়ার? এবার আঞ্চলিক বিরোধ হয়েছিল, ইরান নিয়ে বিরোধ, গ্রিসের গৃহযুদ্ধ এবং তুরস্ক সমস্যা ছিল প্রধান দিকের বড় সংকট। ক্লিয়ার? এবার বার্লিন অবরোধের কথা আমরা বলবো। এই সময় আঞ্চলিক বিরোধ যেমন ছিল, কোন কোন জায়গা নিয়ে দুই শক্তির মধ্যে অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার মধ্যে বিরোধ ছিল, ইরান নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল, ছিল গ্রিসের গৃহযুদ্ধ নিয়ে বিরোধ, তুরস্ক সমস্যা, এগুলো ছিল কিন্তু বড় বড় একটা সংকট। এছাড়া বার্লিন অবরোধ 1948 সালে জার্মানি বিভাজন এবং বার্লিন অবরোধ ছিল এই পর্যায়ে কিন্তু সবচেয়ে উত্তেজনাকর একটি ঘটনা আমরা বলতে পারি। তাহলে মানে প্রথম পর্যায়ে কি মানে আঞ্চলিক কিছু বিরোধ ছিল এবং বার্লিন অবরোধ কিন্তু ছিল। এই দুটো জিনিস মনে রাখতে হবে। কবে হয়েছিল বার্লিন সংকট সেটাও মনে রাখবে। এবার ট্রুম্যান নীতি 1947, 12 মার্চ পরীক্ষায় প্রশ্ন আসে, ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়েছিল? মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নাম অনুসারে এটা করেছিল ট্রুম্যান নীতি। তো বলছে রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান গ্রিস ও তুরস্ককে কমিউনিস্ট প্রভাব রুখতে কিন্তু মানে আটকাতে, যেখানে ওখানে যেন কমিউনিস্টদের প্রভাব না পড়তে পারে, অর্থাৎ চীনের যে কমিউনিস্ট পার্টি, যে সিপিআইএম যেটাকে বলি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, তার যেন একটা প্রভাব না পড়ে, সেই কারণে কিন্তু হ্যারি ট্রুম্যান কিন্তু কি বলছে $400 মিলিয়ন সাহায্য ঘোষণা করেছিল গ্রিস ও তুরস্ককে। মূল লক্ষ্য কি ছিল? বিশ্বের যে কোনো প্রান্তে গণতন্ত্র রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিভাবকের ভূমিকা গ্রহণ করবে। অভিভাবকের ভূমিকা গ্রহণ করবে মানে কি? আমি
অ্যাজ এ প্যারেন্টসের ভূমিকা পালন করব। আমি যার যা লাগবে, যেহেতু পুঁজিবাদী কান্ট্রি ছিল আমেরিকা, বলছে যার যত হেল্প লাগবে আমি প্রোভাইড করব, কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে। তো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা হলো একই আখরোটের দুটি ভাগ, কিন্তু ট্রুম্যান বলেছিল। এটা কি বলছে, ট্রুম্যান নীতি সম্পর্কে বলা হয়েছে। একটা আখরোট মানে বোঝো তো, আখরোটকে ভাঙলে পরে দুদিকে কিন্তু সেম সেম জিনিসই পাওয়া যায়, তাই না? ওটাই বলছে ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা, এই দুটো জিনিস একই আখরোটের দুটো ভাগ হিসাবে কিন্তু পরিচিত। ক্লিয়ার? ওকে, নেক্সট মার্শাল পরিকল্পনা এবং সেটার প্রতিরোধের কথা আমরা যদি বলি তাহলে কি বলতে পারবো? বলছে আর্থিক সাহায্যের কথা বলতে পারবো। ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধারে $33 বিলিয়ন কিন্তু বরাদ্দ করা হয়েছিল। এবার সংস্থা যদি বলি, পরিকল্পনা বাস্তবায়নে ওইসি গঠন করা হয়েছিল। এবার প্রতিরোধের নীতি কি বলে, জর্জ এফ কেনান সোভিয়েত বিস্তার রোধে এই নীতি কিন্তু প্রবর্তন করেছিল, যেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। সোভিয়েত রাশিয়া যেন কোথাও প্রভাব বিস্তার করতে না পারে, সেই জন্য কিন্তু এই মার্শাল পরিকল্পনা কিন্তু মানে প্রয়োগ করা হয়েছিল। ক্লিয়ার? ওকে, এবার কি বলছে, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, পশ্চিমা সামরিক জোট, অর্থাৎ আমেরিকার জোট ছিল কিন্তু এটা। 1949 সালে 4 এপ্রিল মার্কিন নেতৃত্বে 12টি দেশ নিয়ে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, যেটাকে আমরা ন্যাটো বলি, সেই ন্যাটো কিন্তু গঠিত হয়েছিল। এখানে কি বলেছে, যে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার উপর আক্রমণ হিসাবে গণ্য হবে এবং সবাই মিলে তা প্রতিরোধ করবে। এই ন্যাটো টিমটা গঠন করার পরে কি বলেছিল, এবার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামক যে সংস্থা আমেরিকা গড়ে তুলেছিল, বলা হয়েছিল যে এই সংস্থার অধীনে যেই সমস্ত দেশগুলো থাকবে, সেই সমস্ত দেশের মধ্যে যদি কোনো একটা দেশ পার্টিকুলারলি আক্রমণ বা অ্যাটাক হয়, তাহলে কিন্তু সমস্ত দেশ একসঙ্গে, মানে এই জোটে থাকা সমস্ত দেশ একসঙ্গে তার প্রতিরোধ বা মোকাবিলা করবে। ওকে, নেক্সট বলছে সোভিয়েত ইউনিয়নের পাল্টা পদক্ষেপ। এবার সোভিয়েত রাশিয়া কি করলো, ন্যাটো, ট্রুম্যান নীতি, মার্শাল প্ল্যান, এগুলো বানিয়েছিল কে, আমেরিকা। এবার সোভিয়েত ইউনিয়ন বলতে রাশিয়া পাল্টা জবাব হিসেবে কি গড়ে তুললো, কমিনফর্ম গড়ে তুললো। 1947-এ কমিউনিস্ট দলগুলির মধ্যে সমন্বয় সাধনের জন্য কিন্তু কমিনফর্ম গড়ে তুললো। দেন কুমেকন 1949-এ সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতার পরিষদ, যে সমাজতান্ত্রিক জোটের যারা অন্তর্ভুক্ত আছে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা হবে। এছাড়া মলোটভ পরিকল্পনা, মার্শাল পরিকল্পনার বিকল্প হিসেবে কিন্তু সোভিয়েত আর্থিক সহায়তা করেছিল। এছাড়া তোমার হচ্ছে আমরা ওয়ারশো প্যাক্টের কথা বলতে পারি, সেটাও কিন্তু সোভিয়েত রাশিয়া গড়ে তুলেছিল। ক্লিয়ার? এবার চলে আসবো আমরা দ্বিতীয় পর্যায়ে। আমি বলেছি যে এখানে তোমাদের দুটো পর্যায়ে পড়াবো, তৃতীয় থেকে শুরু করে তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ে পরের দিন ক্লাসে পড়াবো, তারপরে বাকি পর্যায়গুলো করাবো। এভাবে ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ আসবে। তো কি বলছে, দ্বিতীয় পর্যায়ে বলছে এশিয়ার বিস্তার 1949 থেকে শুরু করে 1953, এই সময়টা 1949 অব্দি, আমরা 1945 থেকে 49 অব্দি দেখলাম প্রথম পর্যায়। এবার 1949 থেকে শুরু করে 1953 এই সময়কালে ছিল দ্বিতীয় পর্যায়। চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল 1949-এ। মাও জেদংয়ের নেতৃত্বে চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলে আমেরিকা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা তাইওয়ানের জাতীয়তাবাদী সরকারকে কিন্তু বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ঠান্ডা যুদ্ধের কেন্দ্রবিন্দু ইউরোপ থেকে এশিয়ায় কিন্তু স্থানান্তরিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে দিয়ে কি হলো, ঠান্ডা যুদ্ধের কেন্দ্রবিন্দু একটা জায়গায় ছিল, সেখান থেকে এশিয়া মহাদেশ চলে আসলো। এতদিন ধরে ইউরোপ মহাদেশের মধ্যে ঠান্ডা লড়াই সীমাবদ্ধ ছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে আমরা ঠান্ডা লড়াইটা কি দেখলাম, ইউরোপ মহাদেশ ছাড়িয়ে সেটা এশিয়া মহাদেশে কিন্তু চলে আসতে শুরু করেছিল। আচ্ছা, এবার কোরিয়া যুদ্ধ, এই দ্বিতীয় পর্যায়ে যেটা হয়েছিল, কোরিয়া যুদ্ধ হয়েছিল 1952-53, দুই মহাশক্তি দল লড়াইয়ের চূড়ান্ত রূপ। ঠিক আছে, অর্থাৎ কি চূড়ান্ত রূপ বলতে গেলে এখানে আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ। 1950 সালের 25শে জুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে সংকটের সূচনা হয়। মার্কিন উদ্যোগে সম্মিলিত জাতিপুঞ্জ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। অবসান কি করে হলো, 1953 সালের 27শে জুলাই তোমার আর্মস্টিক এগ্রিমেন্ট বা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই সংকটের কিন্তু একটা অবসান ঘটেছিল, বা এই মানে তোমার হচ্ছে যুদ্ধ একটু বিরতি হয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম দ্বিতীয় দিনের ক্লাস। প্রথম দিনের ক্লাস অলরেডি আলোচনা হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিনের ক্লাস। এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু এই অধ্যায়টাও আমরা কিন্তু শেষ করব। পরীক্ষা আস্তে আস্তে আমরা পুরো পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় তো পুরো কমপ্লিট হয়ে গেছে, প্রথম অধ্যায়টার আজকে যে পার্টটা করাচ্ছি সেই পার্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে। তোমরা যারা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে, এই নাম্বারে 7076398606 এবং 6295916282 নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া প্লে স্টোরে কিন্তু আমাদের নিজস্ব অ্যাপও রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।